আমাদের বুক দুর্বার বলে। মঞ্চে উপবিষ্ট থাকতে চাই। হবে হবে আপনাদের কাছে? কেন হবে না? বাজেট কিরকম? বাজেটের জন্য ভাববেন না, টাকার অভাব নেই, শুধু নিজের একটা আলাদা এক্সিস্টেন্স। এক্স্যাক্টলি, আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই তাই, বউদের আলাদা এক্সিস্টেন্স। দি 1000 টাকা। কিসের? এনরোলমেন্ট ফি। শিওর শিওর, এই নিন। এগরোল খাবেন? কেন এগরোল? কেন এনরোল করালে এগরোল ফ্রি? এবার বলুন কিরকম লোকেশনে আপনার ফ্ল্যাট চাই? আপনি কি চান মুম্বাই, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, টোকিও সব আপনার বাড়ির কাছে হোক? ঠিক বুঝতে পারলাম না। না পারারই কথা, এরকম অফিস আপনার কোথাও পাবেন না। এরকম ফ্ল্যাট কোথায় আছে? কেন একদম দমদম এয়ারপোর্টের কাছে ফ্ল্যাট দেবো? যখন তখন টোকিও, ওয়াশিংটন ঘুরে আসবে, এক পয়সাও ট্যাক্সি ভাড়া লাগবে না। এত বড় একটা ক্রিকেট ম্যাচের পরেও আপনারা এখানে এসেছেন এবং বসে আছেন এরকম একটা আলোচনা শোনার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই লিটল ম্যাগাজিন ফেয়ারটা যারা পরিচালনা করছেন, তারা আমাকে ডাকার জন্যে যে এরকম একটা আলোচনা যাতে পরিবেশ নিয়ে কিছু বলা যায়। আজকে সত্যিকারে আমরা যেটাকে বলে আমরা বিপন্নতার একটা শেষ মুহূর্তের পাশাপাশি এসে দাঁড়িয়ে আছি। আমরা এখনো পর্যন্ত নিজেরা মনে করি যে হয়তো পরিবেশ কোনোভাবে তার একটা খামখেয়ালিপনা দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত কিছুদিন পরে হয়তো পরিবেশ আবার শান্ত হয়ে যাবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ হচ্ছে আমরা এটা ভাবতে পছন্দ করি যে পরিবেশ খামখেয়ালি হয়ে যাচ্ছে, এবং আমাদের এই ভাবনাটাকে পরিবেশের মতো করে তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু পরিবেশের এই খামখেয়ালিপনা ভাবনার জায়গাটা থেকে এবারে মনে হয় আমরা একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আপনারা দেখুন, সমগ্র পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু কখনোই আমরা বলতে পারি না যে পরিবেশ খামখেয়ালিপনা দেখাচ্ছে এবং কিছুদিন পরেই পরিবেশ হয়তো আবার নিজের জায়গায় ফিরে আসবে। বাস্তবিক ক্ষেত্রে তা হবার সম্ভাবনা নেই। যদি আমরা এই ভাবনা 1850 সালে ভাবতে পারতাম, তাহলে হয়তো পরিবেশের এই খামখেয়ালিপনার মধ্যে দিয়ে আমরা কিছুটা চ্যালেঞ্জ নিয়ে পরিবেশের সাস্টেনেবিলিটিকে রক্ষা করার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমরা 1850 সাল থেকে ভাবতে শুরু করেছি। 1901 সাল থেকে প্রথম জলবায়ুর তথ্য সংরক্ষণ করা শুরু হয়েছে। তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছি এই মনে হয় পৃথিবী আবার ঠিক হয়ে যাবে। আপনারা দেখবেন চতুর্দিকে ব্যানারে লেখা থাকে, সাইনবোর্ডে লেখা থাকে পৃথিবী অসুস্থ হয়ে গেছে। বাস্তবিক ক্ষেত্রে পৃথিবী কিন্তু অসুস্থ হয়নি। পৃথিবী যে সুস্থ আছে সে বারবার প্রমাণ করার চেষ্টা করছে। অর্থাৎ আমরা নির্বিচারে দীর্ঘদিন ধরে পৃথিবীর ওপরে যে অত্যাচার চালিয়ে গেছি, পৃথিবীকে যেভাবে আমরা শোষণ করেছি, আমরা আষ্টে পৃষ্ঠে যেভাবে পৃথিবীর রূপ রস গন্ধকে ভোগ করেছি, আজকে পৃথিবী সেই জায়গাটায় নিজেকে ভারসাম্যে ফিরিয়ে আনতে চাইছে। আর পৃথিবীর ভারসাম্যে ফিরে আসার পদ্ধতি হলো এই ধরনের ঘটনাগুলোকে ঘটানো। সে বারবার সাইক্লোন তৈরি করবে, কিছু ধ্বংস করে কিছু নতুন করে সৃষ্টি করবে, সে নতুন করে ভূমিকম্প তৈরি করবে, সে প্রচুর পরিমাণে লাভা নিঃসরণ ঘটাবে, সে সমুদ্রের জলতলের উচ্চতাকে বাড়িয়ে দেবে, সে বিস্তীর্ণ জনপদকে সমুদ্রের তলায় ডুবিয়ে দেবে। এই ধরনের বিষয়গুলো প্রকৃতি কিন্তু খুব আপন ছন্দে আপন মনে নিশ্চিন্ত স্বাভাবিকভাবে যে পরিমণ্ডলের কথা বলছি, যে পরিবেশের কথা বলছি, তার একটা বহুমুখী প্রভাব। আজকে আপনারা দেখুন যে নদী একটা মানুষের শরীরে বিভিন্ন শিরা উপশিরাগুলো যেমনভাবে কাজ করে, একটা ভূমিভাগের মধ্যে একটা নদীও কিন্তু ঠিক একই ধরনের কাজ করে। সে টোটাল সংবহন তন্ত্রটাকে পরিচালিত করে।
সেই সংবহনতন্ত্রের মধ্যে কি জড়িয়ে আছে? মাটির তলাকার জল, মাটির ওপরে কতটা জল প্রবাহিত হবে, কোন ভূমিভাগ কতটা পরিমাণে জলকে ক্যারি করতে পারবে, ভূমিভাগের কোথায় কতটা পরিমাণে সারফেস ক্ষয়ীভূত হবে, কতটা পরিমাণে পদার্থকে সে ডিপোজিট করবে, এবং তার পদ্ধতিতেই বাহ্যিক একটা শক্তি হচ্ছে জলধারা, একটা নদী। সেই বাহ্যিক শক্তি ধীরে ধীরে ভূমিভাগের ভারসাম্যকে রক্ষা করবে। আজকে সেই নদীগুলোই আমাদের কাছে চূড়ান্ত একটা গ্রাস করে নেওয়ার জায়গায় পরিণত হয়েছে। আমরা অসংখ্য বাঁধ নির্মাণ করছি, অসংখ্য জলাধার নির্মাণ করছি, নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করে দিচ্ছি। একবার ভেবেছেন কি যে আপনার শরীরে যে শিরাধমনীগুলো আছে তার মধ্যে যদি কোথাও কোনো সেডিমেন্ট জমে যায় তাহলে কেমন হতে পারে? আপনাদেরকে এনজিওপ্লাস্ট করে সেটাকে বার করতে হয়। ঠিক একইভাবে নদীর গতিপথকে যদি আমি রুদ্ধ করে দিই তাহলে কি হলো? স্বাভাবিকভাবে তার যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথটা আটকে গেল, তার জলধারার যে স্বাভাবিক যে অবস্থাটা ছিল সেই স্বাভাবিক অবস্থাটা রুদ্ধ হলো। আপনারা খেয়াল করে দেখুন, ডিভিসি অঞ্চলে আগে বন্যা হতো এবং সেই বন্যাকে রোধ করার জন্যে ডিভিসিতে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা তৈরি করা হলো, যে যাতে ডিভিসিতে বন্যাটা রোধ হয়। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হওয়ার পর প্রত্যেক বছর ডিভিসি জল ছাড়ে, অথচ মানুষের মৃত্যু হয়। সেটা নিয়ে এক শ্রেণীর মানুষেরা রাজনীতি করেন, কিন্তু আমরা এটা জানি যে ডিভিসিকে জল ছাড়তেই হতো, না হলে আরো বড় বিপর্যয় নামতো। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে নদীর যে লোয়ার রিচ সেটাকে যে নষ্ট করে দেওয়া হয়েছে ড্যামটা কনস্ট্রাকশন করার জন্যে, সেটাকে যদি ব্যালেন্স করা যেত তাহলে কিন্তু ডিভিসির ওই ছাড়া জলে মানুষের মৃত্যু হতো না। সুতরাং আমরা বছরের পর বছর কিন্তু এই বিষয়টা দেখছি। পরিবেশ এখন আলটিমেটলি এসে পৌঁছেছে টু সাম এক্সটেন্ট একটা কি বলবো মানে পলিটিসাইজড হয়ে গেছে পরিবেশটা। অর্থাৎ পরিবেশের আলোচনা করতে গেলে মাঝে মধ্যে মিডিয়া চ্যানেলগুলোও বলে স্যার অমুক জনের পরে একটু বলে দেবেন, আবার কেউ কেউ বলে যে আমাদের একটু মতাদর্শটাকে প্রকাশ করবেন, ইত্যাদি ইত্যাদি আমরা প্রায় শুনতে পাই। কিন্তু এটা অত্যন্ত মারাত্মক। যারা বলছেন বা যারা বলাবার চেষ্টা করছেন তারা নিজেরাও জানেন না যে তিনিও পৃথিবীতে স্থায়ী থাকবেন না। পরিবেশ যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে পৃথিবীতে তিনিও থাকবেন না, আমিও থাকবো না। সুতরাং আজকে আমাদের ভাবনা চিন্তার জায়গাটার পরিবর্তন আনতে হবে, আমাদের নতুন করে চেতনার জায়গাটাকে পরিবর্তন আনতে হবে, এবং পরিবেশ আমার চতুষ্পার্শ্বে আমাকে নিয়ে সে কিভাবে ভালো থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তবে একথা সত্য যে ইন্ডিভিজুয়ালি কোনো মানুষ ভেবে কিন্তু এর সঠিক কোনো সমাধান এই মুহূর্তে আর করতে পারবেন না। বিক্ষিপ্তভাবে এক একজন মানুষ ভাবনা চিন্তার দ্বারা যদি পরিবর্তন আনতে পারতেন তাহলে সেটা অনেক আগে থেকে ভাবতে হতো। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এখানে সরকারের কোনো দৃঢ় পদক্ষেপ থাকা দরকার আছে, আদারওয়াইজ কিন্তু আমরা এই সমস্যাকে ফেস করতে পারবো না। না, উনি আর একটা প্রশ্ন করেছিলেন। যেটা হবে এটাই কি কোনো শ্রেণীবিভাগ থাকবে, মানে যাদের ক্ষমতাশীল এবং যারা অ্যান্টার্কটিকায় বরফ মানে ক্ষয়ে যাচ্ছে, ধসে পড়ছে, যাই হোক সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে। এই সমুদ্রের জলতলার উচ্চতা বৃদ্ধি পেতে পেতে শেষ পর্যন্ত যেটা হবে অধিকাংশ ভূমিভাগই কোস্টাল এরিয়ার সেগুলো ইনান্ডেটেড হতে শুরু করবে। তারপর আলটিমেটলি সারফেস যতটা হিট রিসিভ করে অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ তাপ পায় তার থেকে তার রেডিয়েশনের রেটটা বাড়তে শুরু করবে। আমরা ধীরে ধীরে হিম শীতল পৃথিবীর দিকে এগিয়ে যাব এবং লিটল আইসেস অলরেডি কিন্তু নামতে শুরু করে দিয়েছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে। আপনারা জানেন ভালো করে হয়তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিভিন্নভাবে জলবায়ু পরিবর্তনের একটা সম্ভাবনা নিয়ে চলছে এবং শেষ পর্যন্ত এসে 1970-এ আমরা বাস্তবিক ক্ষেত্রে ডিক্লেয়ার করলাম যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবার,
এই জায়গাটা থেকে যখন চলছে তখন সেই সময় আমেরিকা কিন্তু একটা অদ্ভুত পদক্ষেপ নিয়েছিল, দ্যাট ইজ গ্লোবাল ওজোন ডিপ্লোম্যাসি। এই গ্লোবাল ওজোন ডিপ্লোম্যাসির দ্বারা তৃতীয় বিশ্বের পরিমণ্ডলকে খানিকটা ধ্বংস করে যেগুলো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল আছে পৃথিবীর, তাদের যদি তাপমাত্রাকে বাড়ানো যায়, তাহলে যেখানে বছরে 3 থেকে 4 মাস বা 5 মাস ভূমিভাগ বরফাবৃত থাকে, সেই ভূমিভাগগুলো বরফ মুক্ত হয়ে যেতে পারে, তাহলে সারা বছর সেখানে চাষাবাদ চলতে পারে। এই টার্গেট নিয়ে তারা করেছিল, কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্টটা কি এলো? আমরা এতদিন পরে এসে ইম্প্যাক্ট পাচ্ছি। কি ইম্প্যাক্ট পাচ্ছি? যে অঞ্চলগুলোতে আগে বছরে 4 থেকে 5 মাস বরফ মুক্ত থাকতো, সেই অঞ্চলগুলো এখন পুরোপুরিভাবে বরফাবৃত অবস্থায় থাকে। সুতরাং আমরা ষষ্ঠ অপসারণের জায়গায় পৌঁছেছি, চলছে, এবং আপনারা জানেন একের পর এক মানুষই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, এবং আলটিমেটলি ইকোসিস্টেমের যে পদ্ধতির মধ্যে মানুষ পৃথিবীতে সুস্থভাবে থাকতে পারার কথা, সেই পদ্ধতিটাই পুরোটা ব্রেক করেছে। যে কারণের জন্য আমরা যারা আছি অধিকাংশ লোকেরাই, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, প্রত্যেক মাসে বেশ কিছু ওষুধ খেয়ে আমরা সুস্থভাবে পৃথিবীতে বাঁচি। আমরা কেউ সুস্থভাবে বেঁচে নেই, আমরা আস্তে আস্তে হারাচ্ছি। এবারে এইটার সময় সঠিকভাবে এইভাবে বলা মুশকিল যে কত বছর লাগবে, কিন্তু পদ্ধতিটা অলরেডি